4 দিনের তীব্র যাত্রী ভোগান্তির পর রাজধানীতে আজ থেকে আবারও সিটিং সার্ভিস চলাচল শুরু হয়েছে। আজ থেকে 15 দিন পর্যন্ত বাস, মিনিবাসে এই সার্ভিস চালু থাকবে। এসব গাড়ি চলাচলের সুবিধার্থে আগামী 15 দিন সিটিং সার্ভিসের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান স্থগিত করা হয়েছে। গতকাল পরিবহন মালিকদের সাথে বিআরটি এর বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। সিটিং সার্ভিস চালু হলেও সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে বলে জানানো হয়। তীব্র দাবদাহে কয়েকদিন নাভিশ্বাস ওঠার পর বুধবার বৈশাখের প্রথম সপ্তাহে রাজধানীতে নামে স্বস্তির বৃষ্টি। তীব্র গরম থেকে মুক্তি পেলেও বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর কয়েকটি সড়ক। এতে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। রাতে বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ। দর্শক দেখুন ইউসুফ আলীর রিপোর্ট। গ্রীষ্মের ষষ্ঠ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 26.5 ও 33.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম অনুভূত হলেও বুধবার বিকেলে কালবৈশাখী ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। আবহাওয়া অনুকূলে না থাকায় ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় চলাচলরত নৌযানের দুর্ঘটনা এড়াতে জারি করা হয় সতর্কতা। মুষলধারে বৃষ্টি হওয়ায় রাস্তায় কমতে থাকে লোক সংখ্যা। রাতে ভোগান্তিতে পড়ে খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোগান্তি এক শ্রেণীর লোকের হবে, আর এক শ্রেণীর লোকের সুখ হইব। গরমের যা কষ্টটা একটু কমলো, আর যারা দিনে দিন খায় তাদের জন্য বেশি কষ্ট। বৃষ্টির জন্য হাত থেকে বাইরে চলে গেছে একবারে 500-600 থেকে 200 টাকা পড়ছে। ইনকাম তো নিশ্চয়ই কম হয়, খেলে বৃষ্টি নামলে 10% থাকে না। লোকজন তো কম থাকে, তো মনে করেন যে হয়তো একটু কম ধরে দেওয়া যায়। বৃষ্টি হলে কাজ করতে ফেটে দেয়, তখন মনে কষ্ট যারা আম করে খাওয়াইব না। ঠান্ডা দিয়ে জ্বর আয় পরে হয়তো আজকে হঠাৎ বৃষ্টি সবসময় ভিজিয়ে দিয়েছে একটা, রাস্তা ভিজলে তো এমন মনে হয় হঠাৎ জ্বর আইবি ঠান্ডা জ্বরে। নিরাপদ স্থানে ঠাঁই হয় ভাসমান রাজধানীবাসীর। ঠান্ডা লাগতে আছে, বৃষ্টি পড়তে আছে, কাজের সমস্যা হয়েছে, এখন থাকার একটু সমস্যা হয়েছে। ইউসুফ আলী, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে রাজধানী ফার্মগেট এলাকায় আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছি তার সাথে। অপু, আজ তো রাজধানীতে আবারও চলছে সিটিং সার্ভিস বাস, তো জনভোগান্তির কোনো চিত্র কি আপনার চোখে পড়ছে? এ ব্যাপারে যাত্রীদের কি কোনো অভিমত রয়েছে? ধন্যবাদ নাদিয়া। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে গত কয়েকদিন ধরে কিন্তু সিটিং সার্ভিস নিয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে একটা সরব আলোচনা হচ্ছিল, এবং গতকাল কিন্তু বিআরটি অফিসে যে পরিবহন মালিক সমিতির সাথে একটা আলোচনা হয়েছে, এবং সেখানে গণমাধ্যম কর্মীদেরকে আসলে জানিয়েছেন বিআরটির চেয়ারম্যান মশিউর রহমান যে সিটিং সার্ভিস 15 দিন চলবে, তারপরে সিদ্ধান্ত হবে। এবং বিআরটির যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের যে চিত্র সেটি তারা সবসময়, এবং যে কর্মযোগ্য সেটি তারা চালাবে। তবে আজকের যে চিত্রটা আমরা দেখেছি যে গত কয়েকদিন সিটিং সার্ভিস না থাকার কারণে সাধারণ যাত্রীরা কিন্তু স্বস্তির শ্বাস ফেলেছেন। তারা সরকারকে সাধুবাদ জানিয়েছেন এ ধরনের একটি পদক্ষেপ নেওয়ার জন্য। তবে আজকের যে চিত্রটি আমরা সকালে এসে দেখতে পেয়েছি ফার্মগেট থেকে আপনার শাহবাগ এবং গুলিস্তানের বিভিন্ন জায়গায় আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে এখানে যাত্রীরা কিন্তু বাসে উঠছেন এবং সবগুলো কিন্তু সিটিং সার্ভিসেই চলছে। কিন্তু একটা বিষয় যে সরকারের যে নির্ধারিত বেঁধে দেওয়া যে ভাড়া, যে নির্ধারিত যে বেঁধে দেওয়া ভাড়া, সেটি কিন্তু আসলে কোনো গাড়িতে আমরা লক্ষ্য করতে পারিনি। কারণ আমরা দেখেছি, দুইজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদেরকে সেই চিরচেনা দুর্ভোগের সাথে যুদ্ধ করেই কিন্তু তাদেরকে আবার তাদের গন্তব্যস্থলে তাদেরকে ছুটতে হচ্ছে। এরকম পরিস্থিতি একটা বিরাজ করছে। এবং অনেকেই বলছেন যে কদিন আগে যে আপনার যে সবগুলোকে লোকাল সার্ভিসে যে পরিণত করা হয়েছিল, সে বিষয়টি কিন্তু সাধারণ মানুষ অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু আজকের বাস্তবতাটা আমরা যেটা দেখেছি, অনেক গাড়ি কিন্তু এখনো নাই, কারণ অনেক গাড়ি অপেক্ষায় রাস্তায় যেসব যাত্রীরা আছেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন, তারা গাড়ি পাচ্ছেন না। তারা বলছেন যে সিটিং সার্ভিসের নামে একটা সিন্ডিকেট সৃষ্টি করা হয়েছে, যাতে করে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে যাতে যাত্রীরা যাতে বাধ্য হয়ে এই বাসগুলোতে ওঠে।
এবং আরো বেশ কিছু অভিযোগ রয়েছে এখানে যে যাত্রীরা তাদের যে নির্দিষ্ট সময়ে যেভাবে বাসে ওঠার কথা সেভাবে পাচ্ছেন। আপনি মানে দেখতেই পাচ্ছেন যে যাত্রীরা কিভাবে উঠছে এবং সিটিং সার্ভিস করে তারা সেই ভাড়াটা কিন্তু আগের মতোই নিচ্ছে। তো নাদিয়া, একটা কথাই বলতে চাই যে সিটিং সার্ভিসের যে বিষয়টি সেটি কিন্তু আসলে চলমান রয়েছে এবং ভাড়া কিন্তু আসলে কম নেওয়া হচ্ছে না। প্রতিটি গাড়িতে সরকারি নির্ধারিত চার্ট থাকার কথা, আমরা দু একটা গাড়িতে চার্ট পেলেও সেটি কিন্তু অনেক পুরাতন এবং আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি যে এই চার্ট, নতুন চার্ট দেওয়া হয়নি কেন। তারা বলেছেন যে মালিক পক্ষ তাদেরকে এখনো দেওয়া হয়নি। তো সবকিছু মিলে যে সিটিং সার্ভিসের যে পরিস্থিতি সেটি আবার চলমান হয়ে গেছে এবং সাধারণ যাত্রীরা দাবি করছেন এটি যাতে পরিবর্তন করে যাত্রীদের সুবিধার্থে যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে ধরনের পদক্ষেপ নেবেন। তো নাদিয়া, ফার্মগেট থেকে ছিল এটাই আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী ফার্মগেট এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আজ রাজধানীতে সিটিং সার্ভিস বাস চলাচলের সার্বিক পরিস্থিতি। চলে যাব পরের সংবাদে। দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড় এলাকার রাইস মিলে বয়লার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। এখনও দগ্ধ 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে মোকশেদ আলী ও অঞ্জনা দেবী নামে দুজনের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বার্ন ইউনিটের চিকিৎসক জানায় সবার শরীরে 90%ই দগ্ধ হয়েছে। বুধবার সকালে ধান ছাঁটাইয়ের কাজ করার সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয়। এতে 30 জন শ্রমিক দগ্ধ হন। 15 বছর আগে কুড়িগ্রাম পৌরসভা প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করলেও 6 নম্বর ওয়ার্ডে গত 40 বছরে উন্নয়ন হয়নি বললেই চলে। এক যুগেও সংস্কার হয়নি কুড়িগ্রাম ধরলা সেতু থেকে তাঁতিপাড়া পর্যন্ত বাইপাস সড়কটি। কুড়িগ্রাম প্রতিনিধি SM আশরাফুল হক রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। 2001 সালে প্রথম শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত কুড়িগ্রাম পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ভেলাকোপা, চর ভেলাকোপা, মরাকাটা, মুন্সিপাড়া, হানাগড়ের বাসিন্দারা পৌরসভার ন্যূনতম সুযোগ সুবিধা পায়নি। 6000 ভোটার সম্মিলিত 12,000 বাসিন্দার এই ওয়ার্ডটির পৌরবাসী চলাচলের জন্য নেই কোনো পাকা রাস্তা। ধরলা সেতুতে ওঠার একমাত্র বাইপাস সড়কটি সংস্কার না হওয়ায় তা অসংখ্য খানাখন্দে পরিণত হয়েছে। আমাদের এই রাস্তার খারাপের কারণে কোনো রিক্সা ঢুকে না এখানে। আমাদের হাঁটি যেতে হয়, স্কুলে আসতেও হয় হাঁটি, তার কারণে আমাদের পড়ালেখার ক্ষতি হয়। কুড়িগ্রাম ডিজিটাল পৌরসভা হয়েছে কিন্তু আমাদের যে এখানে মানুষ যাতায়াতের খুব ভোগান্তি, কিন্তু তারা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে লোকজন আসতে পারে না, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না। পৌরসভার বাইপাস সড়কটি সংস্কার না হয় বর্তমানে বিচ্ছিন্ন এলাকায় পরিণত হয়েছে এটি। সরকার এদিক দিয়ে যাওয়া যায় না। তা আমার গাড়ি 2 দিন একে 2 দিন গাড়ি আমার উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে আর গাড়ি এদিক দিয়ে যাওয়া যায় না এবং গাড়ি ঘোড়া নিয়ে সমস্যা পড়ে, অনেক রিক্সা নাজেহাল অবস্থা করে, যাত্রী নিয়ে পড়ে যায় রাস্তা থেকে। ভাই গাড়ি চলাও যায় না। আমরা চেয়ারম্যানের কাছে অনুরোধ করি আমার রাস্তাটা যেন ভালো করে দেয়, আমরা যেন সুন্দরভাবে গাড়ি চলে। জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন না বলে অনেকের অভিযোগ। যখন নির্বাচন আসে তখন পৌরসভার নির্বাচিত যারা দাঁড়ায় তারা প্রতিশ্রুতি দেয় যে আমরা এই রাস্তা কমপ্লিট করে দেবো, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে আর এই রাস্তা কোনো কমপ্লিট হয় না। মেয়র কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আর এলাকাবাসীর পক্ষ থেকেও আমি তাকে অনুরোধ করতেছি রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করুন। অর্থ বরাদ্দ সাপেক্ষে বাইপাস সড়ক সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কথা জানালেন বর্তমান মেয়র। রাস্তা বিধ্বস্ত অবস্থা, আমরা সব রাস্তারই এস্টিমেট করেছি এবং প্রক্রিয়াধীন আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা রাস্তাগুলো মানুষের চলাচল উপযোগী করব। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। এবার মাই টিভির বিশেষ আয়োজন বিজনেস ইনসাইট। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, BDBL, ন্যাশনাল ব্যাংক, AB ব্যাংক ও ইসলামী ব্যাংকের বিরুদ্ধে দুর্নীতি করে ঋণ অবলোপনের অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে তথ্য প্রমাণ পাওয়া গেলে মামলা করবে দুদক, তবে ব্যাংকগুলো এই অভিযোগ স্বীকার করছে না। শারমিন আজাদের রিপোর্ট। ঋণ নেওয়ার পর টাকা ফেরত দিতে ব্যর্থ হলে কোনো প্রতিষ্ঠানের ঋণের টাকা কখনো কখনো অবলোপন করে ব্যাংকগুলো। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, BDBL এ বড় অঙ্কের ঋণের অবলোপন। দুদকের সন্দেহ, কর্মকর্তা ও ঋণ গ্রহীতার যোগসাজশী হচ্ছে এই অনিয়ম। দুদকের চোখে একই চিত্র ধরা পড়েছে ইসলামী ব্যাংকের ঋণ ব্যবস্থাপনাতেও। অনুসন্ধান থেকে বাদ পড়েনি বেসরকারি ব্যাংক ন্যাশনাল ও ABO। এই অবলোপন মানে এই না যে ঋণ গ্রহীতা যে তার দায়িত্ব ওখানেই শেষ। ঋণ গ্রহীতার বিরুদ্ধে কিন্তু অবলোপন করার পরেও ব্যাংক ব্যবস্থা নিতে পারে এবং নেওয়া উচিত আর কি। এক্ষেত্রে দুদকের যেটা দেখা উচিত সেটা হচ্ছে যে
বাংলাদেশ ব্যাংকের নীতিমালার কোনো ব্যত্যয় ঘটিয়ে অবলম্বনগুলো করা হয়েছে কিনা এবং যার ঋণ অবলম্বন করা হয়েছে তার সাথে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের কোনো যোগ সাজেশনের মাধ্যমে কোনো অন্যায়ভাবে অবলম্বন করা হয়েছে কিনা। নিজেদের দুর্নীতি নিয়ে কথা বলতে রাজি হয়নি বেসরকারি ব্যাংক ন্যাশনাল ও এবি। তবে ইসলামী ব্যাংক বোর্ড বলছে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার পক্ষেই তাদের অবস্থান। রাইট অফ করা কি অনিয়ম, রিশিডিউলিং করা কি অনিয়ম? এই ধরনের একটি কেস যদি বের হয় যে বাংলাদেশ ব্যাংকের রিশিডিউল করার পারমিশন ছাড়া এখানে করা হয়েছে, কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। একেবারে আপনাকে উড়িয়ে দিচ্ছি না যে ইসলামী ব্যাংক একেবারে ধোয়া তুলসী পাতা। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সরাসরি তার নাকচ করে দিয়েছে ব্যাংকটি। সাম্প্রতিক এসব অনিয়ম নিয়ে এখন তদন্ত করছে দুদক। ন্যাশনাল ব্যাংক আর একটা বিডিবিএল তারা বেশ বড় অঙ্কের টাকা রাইট অফ করে দিছে, মানে মাফ আর কি। এই জিনিসটা আমরা খোঁজ খবর নিচ্ছি যে এটা আসলে কি অবলোপনযোগ্য ছিল, নাকি তাদের সম্পদ বিক্রি করে এটা আদায় করা সম্ভব ছিল, নাকি এইগুলি ওই যে ভুয়া কাগজপত্র দিয়ে লোন নেওয়া হয়েছিল সেই কারণে এগুলি করা হয়েছে কিনা। ব্যাংকিং খাতকে দুর্নীতির শীর্ষে দেখছে দুর্নীতি দমন কমিশন। আর্থিক খাতের এই দুর্নীতি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, উস্কে দিচ্ছে অপরাধমূলক অর্থায়নকেও। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। দর্শক